ওয়েলকাম টু মাই ক্লাস অন ম্যাকফ্লেকনি বাই জন ড্রাইডেন। আজকে আমি আলোচনা করব জন ড্রাইডেনের লেখা ম্যাকফ্লেকনি, যেটা নেতাজি ওপেন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারের সিলেবাসে আছে। দেখো, ম্যাকফ্লেকনি যে টাইটেলটা আছে এর সাবটাইটেল কি? দ্য সাবটাইটেল অফ ম্যাকফ্লেকনি ইজ ম্যাকফ্লেকনি অর এ স্যাটায়ার অন দ্য ট্রু ব্লু প্রোটেস্ট্যান্ট পোয়েট টি.এস. ম্যাকফ্লেকনি। এই সাবটাইটেলের ভেতরে আমাদের যেটা দুটো গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে টিএস কে, নাম্বার 2 ব্লু প্রোটেস্ট্যান্ট। এই ব্লু প্রোটেস্ট্যান্ট পোয়েটটাই কে? এর থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি যে ম্যাকফ্লেকনি হচ্ছে একটা স্যাটায়ার। দেখো, নেতাজি ওপেন ইউনিভার্সিটির থার্ড পেপারে, বিডিপি থার্ড পেপারে যে সমস্ত টেক্সট গুলো আছে, যদি ধরে নেওয়া যায় হুডিব্রাস, ম্যাকফ্লেকনি, এগুলো মেনলি কিন্তু স্যাটায়ার, অর্থাৎ স্যাটাইরিক্যাল পোয়েম। হোয়াট ইজ স্যাটায়ার? স্যাটায়ার মিন্স কাউকে বিদ্রুপ করে লেখা বা কাউকে জুতো মারা, অর্থাৎ মক করা, আইরনিক্যালি ভাবে অ্যাটাক করা, কাউকে ছোট করে দেখানো, প্রত্যেক স্টেপ বাই স্টেপ তাকে অনেকটা উঁচুতে তুলে দেওয়া এবং সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে টেনে নামিয়ে আনা। দিস ইজ কল্ড স্যাটায়ার, যদি এক কথায় বলা হয়ে থাকে। তাহলে বোঝা গেল সাবটাইটেল কি? ম্যাকফ্লেকনির সাবটাইটেল হচ্ছে ম্যাকফ্লেকনি অর এ স্যাটায়ার, কার উপরে? অন দ্য ট্রু ব্লু প্রোটেস্ট্যান্ট পোয়েট। এটা খেয়াল রাখবে যে ট্রু ব্লু প্রোটেস্ট্যান্ট পোয়েটটা কে? টি.এস. ম্যাকফ্লেকনি। এখানে টিএস বলতেই কাকে বোঝানো হয়েছে, ম্যাকফ্লেকনি বলতেই কাকে বোঝানো হয়েছে। তাহলে প্রথমেই আমরা যে পয়েন্টটা পেলাম, ম্যাকফ্লেকনি ইজ এ স্যাটায়ার। কিরকম স্যাটায়ার এটা? পার্সোনাল স্যাটায়ার, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ব্যক্তিকে অ্যাটাক করা হয়েছে। কে অ্যাটাক করেছে? জন ড্রাইডেন। টাইটেল অফ দ্য পোয়েম ইন দ্য সাবটাইটেল, অর্থাৎ যে সাবটাইটেলটা আমরা এইমাত্র পড়লাম, টিএস স্ট্যান্ডস ফর থমাস স্যাডওয়েল। আমি একটু আগেই বলছিলাম যে টিএস কে। সাবটাইটেলে টিএস যে কথাটা আছে সেটা হচ্ছে থমাস স্যাডওয়েল। এই টেক্সটে আমরা অনেক জায়গায় এস অথবা টিএস কথাটা পাবো, ওখানে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। টিএস অর এস মিন্স থমাস স্যাডওয়েল, হু ইজ দ্য সাবজেক্ট অফ দ্য পোয়েম। এই থমাস স্যাডওয়েলকে নিয়েই গোটা কবিতাটা লেখা বা স্যাটায়ারটা লেখা বা পার্সোনাল স্যাটায়ারটা লেখা। ব্লু স্ট্যান্ডস ফর এ ট্রয়। এখন ট্রয় কি? ট্রয় হচ্ছে ইংল্যান্ডের একটা পলিটিক্যাল পার্টির নাম। ফর স্যাডওয়েল ওয়াজ অ্যান আর্লিয়ার ট্রয় সাপোর্টার। স্যাডওয়েল কি ছিল না, স্যাডওয়েল ট্রয় যে পার্টি ছিল তাকে সাপোর্ট করতো। আমাদের এখানে যেমন বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টি আছে, অনেকেই বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে, তো সেরকম ভাবেই স্যাডওয়েল, থমাস স্যাডওয়েল ইংল্যান্ডের ট্রয় যে পার্টি ছিল তাকে স্ট্রংলি সাপোর্ট করতো। তো হি জয়েন লেটার দ্য উইগ। যদিও স্যাডওয়েল পরবর্তীকালে উইগে যোগদান করে, যেটা আমাদের এখানে আকছার দেখা যায় যে আজকে এই পার্টিতে আছে তো কালকে অন্য পার্টিতে চলে যায়। আর আমাদের যেটা টাইটেল ম্যাকফ্লেকনি, এখানে ম্যাক মিন্স সন, ফ্লেকনি মিন্স সন অফ ফ্লেকনি, অর্থাৎ ম্যাকফ্লেকনি মিন্স ফ্লেকনির ছেলে। এখানে ফ্লেকনির ছেলে বলতে কাকে বোঝানো হয়েছে? থমাস স্যাডওয়েলকে। জন ড্রাইডেন থমাস স্যাডওয়েলকে ডিরেক্ট অ্যাটাক করেছেন ওনার যে স্যাটায়ার অর্থাৎ ম্যাকফ্লেকনি সেই কবিতাতে। কেন অ্যাটাক করেছেন সেটা আমরা একটু পরেই দেখছি। আমাদের যেটা টেক্সট ম্যাকফ্লেকনি, এর ব্যাকগ্রাউন্ড কি? ওয়ান্স ড্রাইডেন এন্ড স্যাডওয়েল ওয়ার ফ্রেন্ড। একটা টাইম ড্রাইডেন এবং স্যাডওয়েল একে অপরের বন্ধু ছিল, বাট দেয়ার ফ্রেন্ডশিপ হ্যাড বিন ব্রোকেন অফ ইন অর্ডার টু সাম ডিসএগ্রিমেন্ট। কিন্তু একটা টাইমে দেখা যায় থমাস স্যাডওয়েল এবং জন ড্রাইডেনের মধ্যে তাদের যে ফ্রেন্ডশিপ ছিল সেটা ব্রেক আপ হয়ে যায়। কেন ব্রেক আপ হয়ে যায়? টু সাম আননোন ডিসএগ্রিমেন্ট। এখানে আননোন ঠিক নয়, বিভিন্ন ধরনের পয়েন্ট অফ ভিউ থেকে তাদের একটা মতানৈক্য দেখতে পাওয়া যায়, অর্থাৎ একে অপরের যে মত সাপোর্ট করতে পারছিল না, সেই জন্য তাদের ফ্রেন্ডশিপ ব্রেক আপ হয়ে যায়। এন্ড দে বিকেম এনিমিজ টু ইচ আদার। এবং যেহেতু তাদের মধ্যে ফ্রেন্ডশিপ ব্রেক আপ হয়ে যায়, অটোমেটিক্যালি একে অপরের মধ্যে শত্রুতাও বেড়ে যায়। একটা কথা খেয়াল রাখবে যে পৃথিবীতে যার কোনো বন্ধু নেই তার কোনো শত্রু নেই, যার বন্ধু আছে তার শত্রুও আছে। পাশাপাশি এটাও সত্যি, আজকে তোমার যে বেস্ট ফ্রেন্ড পৃথিবীর মধ্যে একটা টাইম সে হবে সবচেয়ে তোমার বেস্ট এনিমি। ঠিক সেরকম ভাবে একটা টাইম ড্রাইডেন এবং স্যাডওয়েল একে অপরের ফ্রেন্ড ছিল, কোনো না কোনো মতানৈক্যের কারণে, সাম ডিসএগ্রিমেন্টস, কোনো না কোনো মতানৈক্যের কারণে তাদের যে ফ্রেন্ডশিপ সেটা ব্রেক আপ হয়ে যায় এবং দে বিকেম এনিমিজ টু ইচ আদার, এবং তারা একে অপরের একটা বড় শত্রু হয়ে দাঁড়ায়। এরপর তাদের যে ডিসএগ্রিমেন্ট অর্থাৎ যে মতানৈক্য যেটা ঘটেছিল সেটা কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে ঘটেছিল? নাম্বার 1 পলিটিক্স, নাম্বার 2 রিলিজিয়াস এন্ড নাম্বার 3 লিটারেচার। দেখো, দুজনেই সাহিত্যিক ছিলেন, কিন্তু রিলিজিয়াসটা কি? দুজনে কিন্তু একই রিলিজিয়াসের অন্তর্গত ছিলেন না। পলিটিক্সটা কি? দুজনেই কিন্তু দুটো পার্টির সাপোর্টার ছিল, সেটা আমরা ডিটেইলস পরে দেখবো। Number 1 politics. Samuel was a member of Whig that opposed the king named Duke of York, the Catholic brother of King Charles II, who was to throne in 1680. Actually, Samuel প্রথমে ট্রয়ের সাপোর্টার ছিল, পরবর্তীকালে স্যাডওয়েল উইগের মেম্বার হয়ে যায় এবং উইগের মেম্বার হয়ে যাওয়ার পরে কি করে অপোস্ট করছিল। আমাদের এখানে যেমন শাসক দল এবং বিরোধী দল একটা কথা আছে, বিরোধী দল কি করে? সবসময় শাসক দলের অপোস্ট করে বা বিরোধিতা করে, আর শাসক দল কি করে? সবসময় বিরোধী দলকে দমিয়ে রাখার চেষ্টা করে। ঠিক সেম টু সেম উইগ যে পলিটিক্যাল পার্টি ছিল সে অপোজড করতো। কাকে অপোজড করতো? ডিউক অফ ইয়র্ক, দ্য ক্যাথলিক ব্রাদার অফ কিং চার্লস II, যিনি 1680 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন, তাকে সবসময় অপোজড
করতো। কে অপোজ করতো? উইক। অন দ্য আদার হ্যান্ড ড্রাইডেন ওয়াজ এ স্ট্রং সাপোর্টার অফ টরি। অন্যদিকে ড্রাইডেন কি ছিল? টরিজের সাপোর্টার ছিল। দেখো একটা টাইম স্যাডওয়েল কিন্তু টরিজের ছিল, সে ওখান থেকে পরবর্তীকালে উইকে চলে আসে, এবং যখন স্যাডওয়েল এবং ড্রাইডেন একই পার্টিতে ছিল তখন তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ ভালো ছিল। যখন স্যাডওয়েল সেই পার্টি ত্যাগ করে অন্য পার্টিতে চলে যায়, অর্থাৎ উইকে চলে যায়, তখন কিন্তু তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায়। তো সেই জন্যই বলা হচ্ছে ড্রাইডেন ওয়াজ এ স্ট্রং সাপোর্টার অফ টরিজ। ইট ইজ বিলিভড দ্যাট চার্লস II হেল্পড ড্রাইডেন টু রাইট এ পলিটিক্যাল স্যাটায়ার অ্যাবসলম এন্ড অ্যাকিটোফেল। ডিউক অফ ইয়র্ক অর্থাৎ ক্যাথলিক ব্রাদার অফ কিং চার্লস II যখন উনি সিংহাসনে আরোহণ করেছিলেন 1680 খ্রিস্টাব্দে, তখন উনি ড্রাইডেনকে হেল্প করেছিলেন কি লেখার জন্য? না, একটা পলিটিক্যাল স্যাটায়ার লেখার জন্য, যার নাম হচ্ছে অ্যাবসলম এন্ড অ্যাকিটোফেল। এটা কিন্তু পরীক্ষায় দেয়, এটা একটু খেয়াল রাখবে যে এটা কে লিখতে সাহায্য করেছিল, কে লিখেছিল বা কেন লিখেছিল, এটা কি ধরনের স্যাটায়ার। অ্যাবসলম এন্ড অ্যাকিটোফেল ইজ এ পলিটিক্যাল স্যাটায়ার। কে সাপোর্ট করেছিল? কিং চার্লস II। উনি কে ছিলেন? ক্যাথলিক ব্রাদার ছিলেন। উনি কোথাকার ডিউক ছিলেন? ইয়র্কের ডিউক ছিলেন। ক্লিয়ার? নেক্সট, রিলিজিয়াস। তাহলে আমরা দেখলাম যে পলিটিক্যাল দিক থেকে ওদের মধ্যে কি মতানৈক্য ছিল। এরপর আছে রিলিজিয়াসের দিক থেকে। জন ড্রাইডেন সাপোর্টস ক্যাথলিসিজম while স্যাডওয়েল সাপোর্টস প্রোটেস্ট্যান্টিজম। দেখো খ্রিস্টানদের দুটো পার্ট, একটা হচ্ছে ক্যাথলিক, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। তো সেদিক থেকে জন ড্রাইডেন ক্যাথলিজমকে সাপোর্ট করতো, স্যাডওয়েল প্রোটেস্ট্যান্টিজমকে সাপোর্ট করতো। দেখো প্রথম থেকেই দুটো দিক আমরা দেখতে পাচ্ছি। জন ড্রাইডেন ছিলেন ক্যাথলিক, স্যাডওয়েল ছিলেন প্রোটেস্ট্যান্ট। স্যাডওয়েল অফেন্ডেড ড্রাইডেন বাই স্যাটায়ারাইজিং ক্যাথলিক এন্ড অ্যাংলিকান প্রিস্ট ইন হিজ প্লে। স্যাডওয়েল কি করেছিল? স্যাডওয়েল অফেন্ড করেছিল, বিরোধিতা করেছিল। কিরকম বিরোধিতা? বাই স্যাটায়ারাইজিং ক্যাথলিক এন্ড অ্যাংলিকান প্রিস্ট, অর্থাৎ ক্যাথলিকের যে প্রিস্ট বা ক্যাথলিক যে পার্ট, খ্রিস্টানের যে একটা পার্ট ক্যাথলিক, তাকে স্যাটায়ার করা হয়েছিল। কে করেছিল? স্যাডওয়েল। অর্থাৎ তাকে মজা করেছিল, মক করেছিল, আইরনিক্যালি বিভিন্ন অ্যাটাক করেছিল। আমরা এখানে যেমন দেখতে পাই যে একজন পলিটিক্যাল মেম্বার অন্য পলিটিক্যাল মেম্বারকে অ্যাটাক করছে, এবং অ্যাটাকের কোয়ালিটি এতটাই নিম্নমানের সেটা তো কল্পনার বাইরে, যেটা বর্তমান পরিস্থিতিতে ঘটছে। এন্ড অ্যাটাক ড্রাইডেন্স প্লে আরঙ্গজেব। এবং স্যাডওয়েল কি করেছিল? ড্রাইডেনের লেখা যে আরঙ্গজেব যে প্লে ছিল সেটাকে ডিরেক্ট অ্যাটাক করেছিল, হুইচ ইজ লুজলি বেসড অন দ্য ফিগার অফ আরঙ্গজেব। এই আরঙ্গজেব যে প্লেটা সেটা ড্রাইডেন লিখেছিল কার উপরে বেস করে? ইন্ডিয়ার যে মুঘল এম্পায়ার ছিল আরঙ্গজেব, তার উপরে বেস করে এটা লিখেছিলেন। তো স্যাডওয়েল কি করেছিল? ড্রাইডেনের এই আরঙ্গজেব যে প্লে এটাকে ডিরেক্ট অ্যাটাক করেছিল। তাহলে দেখো পলিটিক্যাল দিক থেকে তো একটা মতানৈক্য এসেই গেছে, রিলিজিয়াসের দিক থেকেও একটা মতানৈক্য এসে গেছে। নেক্সট আসি লিটারেচার। দেয়ার ওয়াজ এ ফিউড বিটুইন দেম ফর হু ইজ দ্য বেটার, শেক্সপিয়ার অর বেন জনসন। স্যাডওয়েল এবং জন ড্রাইডেনের মধ্যে একটা সবসময় ঝামেলা চলতো। কিরকম ঝামেলা? ড্রাইডেন বলতো শেক্সপিয়ার ভালো, স্যাডওয়েল বলতো বেন জনসন ভালো, এরকম একটা মতানৈক্য চলতো। অ্যাজ ড্রাইডেন ওয়াজ দ্য ফ্যান অফ শেক্সপিয়ার, যেহেতু ড্রাইডেন শেক্সপিয়ারের ফ্যান ছিল, সো হি সাপোর্ট শেক্সপিয়ার, আর সেই কারণে ড্রাইডেন শেক্সপিয়ারকে সাপোর্ট করতো। বাট স্যাডওয়েল আইডলাইজড বেন জনসন, কিন্তু স্যাডওয়েল কি করতো? জনসনকে আইডিয়াল মানতো। এন্ড হি ফ্যান্সিড হিমসেলফ হায়ার টু বেন জনসন, এবং স্যাডওয়েল নিজেকে ভাবতো যে আমি হচ্ছে বেন জনের উত্তরসূরি। এন্ড হিজ লিটারারি লিগেসি, এবং বেন জনসনের অসমাপ্ত কাজ, অসমাপ্ত সাহিত্য, সেটাকে এগিয়ে নেওয়ার জন্য একমাত্র আইডিয়াল উত্তরসূরি হচ্ছে আমি, দ্যাট মিন্স স্যাডওয়েল। তো এদিক থেকে তো একটা মতানৈক্য শুরু হয়ে যায়, কারণ কি আমরা জানি শেক্সপিয়ারের উপরে তো কেউ থাকতে পারে না যতদূর জানি। তো স্যাডওয়েল এবং ড্রাইডেনের মধ্যে একটা এরকম ভাবে মতানৈক্য এসে যায়। কেন এসে যায়? না, ড্রাইডেন ভাবতো শেক্সপিয়ার ইজ দ্য বেস্ট, স্যাডওয়েল ভাবতো বেন জনসন ইজ দ্য বেস্ট। এবং স্যাডওয়েল এটা ভাবতো যে বেন জনসনের যে অসমাপ্ত সাহিত্যিক কাজকর্ম বা সাহিত্যিক যে ক্রিয়াকলাপ সেটা সম্পূর্ণ করার জন্য আমি একমাত্র বেন জনসনের উত্তরসূরি। এই জন্য ওদের মধ্যে একটা কিন্তু ফিউড, দ্যাট মিন্স একটা ঝামেলা চলতে থাকে বা ডিসএগ্রিমেন্ট চলতে থাকে। বাট দ্য কোল্ড ওয়ার বিকাম মোর ডেঞ্জারাস, কিন্তু এই ঠান্ডা যুদ্ধ একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে এন্ড রিচড বয়লিং পয়েন্ট, এবং একটা ঝামেলা টপ মোস্ট পিক পয়েন্টে পৌঁছে যায়। হোয়েন স্যাডওয়েল অ্যাটাক ড্রাইডেন ইন হিজ বুক, যখন স্যাডওয়েল ড্রাইডেনকে তার মেটাল অফ জন বেস বইটাতে অ্যাটাক করে, ডাইরেক্ট অ্যাটাক করে। কাকে? ড্রাইডেন। যখন ড্রাইডেনকে স্যাডওয়েল অ্যাটাক করে তখন ড্রাইডেন কি করে? তখন ড্রাইডেন ঠিক একইভাবে স্যাডওয়েলকে অ্যাটাক করার জন্য উনি একটা স্যাটায়ার লেখেন, যেটাকে মাস্টারপিস মানা হয় জন ড্রাইডেনের। তার নাম হচ্ছে ম্যাকফ্লেকনি। ম্যাকফ্লেকনি কি ধরনের স্যাটায়ার? ইট হচ্ছে পার্সোনাল পলিটিক্যাল স্যাটায়ার। এখানে পার্সোনাল এবং পলিটিক্যাল কথাটা কেন বলা হচ্ছে? দেখো পার্সোনাল বলা হচ্ছে একটাই কারণ, যেহেতু ম্যাকফ্লেকনি এই কবিতায় ডিরেক্টলি এন্ড ডিভাস্টেটিংলি স্যাডওয়েলকে অ্যাটাক করেছেন। কে করেছেন? ড্রাইডেন। এবং পার্টিকুলারলি স্যাডওয়েলকেই অ্যাটাক করেছেন, সেই জন্য একে বলা হচ্ছে পার্সোনাল। এন্ড পলিটিক্যাল কেন বলা হচ্ছে? পলিটিক্যাল বলা হচ্ছে এই কারণে, এটা মেইনলি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাটাক করা হয়েছে স্যাটায়ার। হোয়ার ড্রাইডেন ডিরেক্টলি অ্যাটাক স্যাডওয়েল, যেখানে ড্রাইডেন স্যাডওয়েলকে ডাইরেক্ট অ্যাটাক করেছে। তো বোঝা গেল যে ম্যাকফ্লেকনি কেন লিখেছিলেন ড্রাইডেন, পেছনের কারণ কি ছিল? এর পেছনের কারণ ছিল একটাই, যে স্যাডওয়েল তার লেখা দ্য মেটাল অফ জন বেজে ড্রাইডেনকে অ্যাটাক করেছিল। ড্রাইডেন তার প্রত্যুত্তরে ম্যাকফ্লেকনি লিখেছিলেন এবং স্যাডওয়েলকে ডিরেক্ট অ্যাটাক করেছিলেন। যেহেতু স্যাডওয়েলকে ডিরেক্ট অ্যাটাক করেছিলেন, সেই জন্য ম্যাকফ্লেকনি হচ্ছে পার্সোনাল। এন্ড
পলিটিক্যাল মিনস পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাটাক করেছে, যেখানে আমরা ম্যাকফ্লেকনি যখন কবিতাটা পড়বো তখন আমরা দেখবো যে থমাস স্যাডওয়েলকে রাজা হিসেবে প্রতিপন্ন করা হয়েছে। কাদের রাজা হিসেবে প্রতিপন্ন করা হয়েছে? ননসেন্সে, দ্য কিং অফ দ্য ননসেন্স। সেই কারণে একে বলা হচ্ছে পলিটিক্যাল। স্যাটায়ার কেন বলা হচ্ছে? যেহেতু এখানে স্যাডওয়েলকে বিদ্রুপ করা হয়েছে সেই জন্য একে বলা হচ্ছে স্যাটায়ার। এরপরে আমরা যখন টেক্সট পড়বো তখন আমরা দেখবো যে রিচার্ড ফ্লেকনি একটা রেফারেন্স আমরা পাবো। তো আগেই আমাদের জেনে রাখা উচিত যে রিচার্ড ফ্লেকনি কে ছিলেন। দেখো, রিচার্ড ফ্লেকনি ছিলেন was an English dramatist and poet whose writing was ridiculed by the poet Andrew Marvell. রিচার্ড ফ্লেকনি ছিলেন একজন ইংলিশ ড্রামাটিস্ট এবং পোয়েট যার লেখাগুলো সবসময় একটা মজার শিকার হতো, বা অ্যান্ড্রু মার্ভেল মজা উড়াতো রিচার্ড ফ্লেকনির লেখাগুলো নিয়ে, কবিতা এবং ড্রামাগুলোকে নিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ ড্রাইডেন। পাশাপাশি ড্রাইডেনও কিন্তু রিচার্ড ফ্লেকনির যে সমস্ত ড্রামা বা কবিতা সেগুলো নিয়ে মজা উড়াতো। ইন ম্যাক ফ্লেকনি, ড্রাইডেন কাস্ট হিম ইন দ্য ফিকশনাল রোল অফ দ্য কিং অফ ননসেন্স। এই ম্যাক ফ্লেকনি কবিতাতে আমরা দেখবো যে রিচার্ড ফ্লেকনিকে জন ড্রাইডেন একটা ফিকশনাল রোল হিসেবে প্রেজেন্ট করেছেন। কেন প্রেজেন্ট করেছেন? দেখো, আগেই বলেছি থমাস স্যাডওয়েল ছিলেন একজন কিং, যার জন্য পলিটিক্যাল স্যাটায়ার বলা হচ্ছে ম্যাক ফ্লেকনিকে। পাশাপাশি রিচার্ড ফ্লেকনি ছিলেন একজন ডাল ড্রামাটিস্ট এন্ড পোয়েট, তো সেই জন্য রিচার্ড ফ্লেকনিকে স্যাডওয়েলের পূর্বসূরি বলা হচ্ছে। এবং ড্রাইডেন রিচার্ড ফ্লেকনিকে ম্যাক ফ্লেকনি এই কবিতায় একটা ফিকশনাল রোল হিসেবে প্রেজেন্ট করেছেন, যিনি কে ছিলেন কিং অফ ননসেন্স। তাহলে এক কথায় বোঝা যাচ্ছে ম্যাক ফ্লেকনি ছিলেন রিচার্ড ফ্লেকনির ছেলে। সেই হিসেবে ড্রাইডেন ম্যাক ফ্লেকনি কবিতাতে স্যাডওয়েলকে উপস্থাপন করেছেন। অর দ্য কিং অফ দ্য কিংডম অফ পোয়েটিক ডালনেস। রিচার্ড ফ্লেকনি ছিলেন কিং অফ দ্য কিংডম, সেই রাজ্যের রাজা, অফ পোয়েটিক ডালনেস, অর্থাৎ বোকা বোকা কবিতা লিখতো। আমাদের যেমন বোকা বোকা কবিতা আমরা অনেক দেখেছি, ভ্যারাইটিস কবিতা। কেউ তো আবার কবিতা লিখে কোটি কোটি টাকা ইনকাম করে। কারো কারো কবিতা আবার ক্লাস 1-2 এ তো প্রেসক্রাইব করা হয়, যে কবিতার কোনো মিনিং নেই, হয়তো কুত্তা দেখলেও সেই কবিতা পড়ে ছুটে পালিয়ে যাবে। ঠিক এরকম কবিতা আমরা দেখতে পাই। তো সেরকম ডালনেস বা ইডিওটিক যে পোয়েম, সেই রাজ্যের রাজা ছিল কে? রিচার্ড ফ্লেকনি। When the aging king gets old, aging king means রিচার্ড ফ্লেকনি, যখন সে বৃদ্ধ হয়ে যায়, he decides to descend his throne, সে মনস্থির করেছিল যে আমি এই কিংডমের কিং, তাহলে আমার অবর্তমানে আমার সিংহাসনে কে বসবে, and selects his son Shadwell to his successor, এবং তার উত্তরসূরি হিসাবে স্যাডওয়েলকে সিলেক্ট করেছিল কে? রিচার্ড ফ্লেকনি। আবার বলছি, দেখো এখানে রিচার্ড ফ্লেকনিকে নিয়ে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। কেন কি? জন ড্রাইডেন রিচার্ড ফ্লেকনিকে এখানে ফিকশনাল ক্যারেক্টার হিসেবে উপস্থাপন করেছেন এবং তার রোলটাও ফিকশনাল। কেন কি? স্যাডওয়েলকে এখানে উপস্থাপন করা হয়েছে দ্য ডালেস্ট পারসন হিসেবে, দ্য মোস্ট ইডিওটিক পারসন হিসেবে। পাশাপাশি রিচার্ড ফ্লেকনি ছিল সবচেয়ে ডাল এন্ড ইডিওটিক পোয়েট এন্ড ড্রামাটিস্ট। যেহেতু স্যাডওয়েল ডাল এন্ড ডালেস্ট, সেই জন্য রিচার্ড ফ্লেকনির সঙ্গে ওর একটা লিংক আছে। ইন দিস পোয়েম ড্রাইডেন কাস্ট স্যাডওয়েল অ্যাজ দ্য সন অফ দ্য কিং অফ ননসেন্স। এই কবিতায় ম্যাক ফ্লেকনি কবিতাতে জন ড্রাইডেন থমাস স্যাডওয়েলকে প্রতিপন্ন করেছেন কি হিসেবে? কিং অফ দ্য ননসেন্সের ছেলে হিসেবে, অর্থাৎ রিচার্ড ফ্লেকনির ছেলে হিসেবে। স্যাডওয়েল অ্যাকসেডস টু দ্য ক্রাউন অ্যাজ ম্যাক ফ্লেকনি, এবং এই কবিতাতে উপস্থাপন করেছেন স্যাডওয়েলকে ম্যাক ফ্লেকনি হিসেবে। দ্যাট মিন্স দ্য সন অফ রিচার্ড ফ্লেকনি। নেক্সট, ম্যাক ফ্লেকনি। ইট ইজ আ মক এপিক পোয়েম published in 1682. এটা হচ্ছে একটা মক এপিক যেটা পাবলিশড হয়েছিল 1682 খ্রিস্টাব্দে। ইট ইজ বিকজ দিস পোয়েম ট্রেটস উইথ দ্য ট্রিভিয়াল থিংস অর সাবজেক্ট। এটা কেন মক এপিক? কেন কি? এই কবিতা প্রেজেন্ট করছে, ট্রিট করছে কি নিয়ে লেখা? একটা ট্রিভিয়াল থিংস অর সাবজেক্ট, যেটা আমরা দেখেছি রেপ অফ দ্য লোকে, একটা তুচ্ছ ঘটনাকে নিয়ে লেখা। যখন কোনো কিছু একটা তুচ্ছ ঘটনাকে নিয়ে লেখা হয় সেটা হয়ে যায় মক এপিক, ট্রিভিয়াল থিংস। কেন কি? সেখানে গ্র্যান্ড ক্যারেক্টার থাকে না, গ্র্যান্ড সাবজেক্ট ম্যাটার থাকে। দিস পোয়েম শোস দ্যাট দ্য ল্যাক of sensibility is the only quality of Shadwell. এখানে আমরা দেখতে পাই কি এই কবিতাতে একটা সেন্সিবিলিটির নিদারুণ অভাব আছে, আর এই অভাবটাই হচ্ছে একমাত্র কোয়ালিটি কার না থমাস স্যাডওয়েল। দেখো, টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো। এছাড়া তুমি যদি আমার অনলাইন ক্লাসে জয়েন করতে চাও তাহলে তুমি ডেসক্রিপশন বক্সটা একবার ফলো করে নাও, কেন কি সেখানে ডিটেইলস দেওয়া আছে, তুমি কন্টাক্ট করতে পারো বাই দ্য গিভেন ফোন নাম্বার ইন দ্য ডেসক্রিপশন বক্স। এছাড়া নোটস, অ্যাসাইনমেন্টস এবং সাজেশনের যদি প্রয়োজন হয় তাহলেও তুমি কন্টাক্ট করতে পারো বাই দ্য গিভেন ফোন নাম্বারস ইন দ্য ডেসক্রিপশন বক্স। আর আমার যেটা অনলাইন ক্লাস সেটা শুরু হচ্ছে 9th জানুয়ারি 2021 থেকে, এবং যে নোটস, অ্যাসাইনমেন্টস এবং সাজেশন এটা আমি ডেলিভার করে দেবো 31st ডিসেম্বর 2020 এর মধ্যে। তো তুমি যদি নোটস নিতে চাও তাহলে তুমি একে ইমিডিয়েট পেমেন্ট করতে হবে 30 ডিসেম্বরের মধ্যে। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো, অল হিউম্যান থিংস আর সাবজেক্ট টু ডিকে। এখানে হিউম্যান থিংস কেন বলা হচ্ছে? আমরা কি জানি? হিউম্যান থিংস হয় না, হিউম্যান বিংস। আগেই আমি এটা বলেছি, এটা একটা স্যাটায়ার। অল হিউম্যান থিংস আর সাবজেক্ট টু ডিকে। এই পৃথিবীতে যত মানুষের বাচ্চা আছে সবাই একদিন সাবজেক্ট টু ডিকে, সবাইকার একদিন মৃত্যু হবে, ধ্বংস হবে। ডিকে মিন্স ডেথ। এখানে অল হিউম্যান থিংস কেন বলা হচ্ছে? দেখো, ড্রাইডেন এই এক্সপ্রেশনটা ইউজ করেছেন স্যাটাইরিক্যাল মুডে। কেন কি? হিউম্যান থিংস তো হয় না, হিউম্যান বিং
উনি হিউম্যান বিং এর পরিবর্তে হিউম্যান থিংস ইউজ করেছেন। কেন কি শ্যাডোয়েলকে এখানে হিউম্যান থিংস বলা হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট সমস্ত জিনিসের, থিংস মিনস সমস্ত বস্তু একদিন বিনাশ হয়, বাট হিউম্যান বিংস এদের কখনো বিনাশ হয় না। কেন কি এদের যে ফিজিক্যাল বডি তার মৃত্যু ঘটলেও তাদের ফেম, নেম, টাইটেল পৃথিবীতে চিরবর্তমান থাকে। পাশাপাশি যেটা থিংস সেটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার তো কোনো ফেম, নেম, টাইটেল থাকে না। যেটা বস্তুবাচক তার কি কখনো ফেম, নেম, টাইটেল থাকে? সুতরাং সেটা তৎক্ষণাৎ বিনাশ ঘটে। সেই জন্যই বলা হচ্ছে অল হিউম্যান থিংস, সমস্ত মানুষের বাচ্চাকে এখানে বস্তুবাচক হিসেবে দেখানো হয়েছে। কেন কি এদের যখন বিনাশ ঘটবে, অর্থাৎ এখানে ননসেন্সদের কথা বলা হচ্ছে, এদের যখন বিনাশ ঘটবে তখন এদের অস্তিত্ব বলে পৃথিবীতে আর কোনো কিছুই থাকবে না। হিউম্যান থিংস এর পরিবর্তে যদি হিউম্যান বিইংস হতো তাহলে তাদের পার্থিব যে শরীর সেটা মারা যাওয়ার সাথে সাথে তাদের অস্তিত্ব শেষ হয়ে যেত না। কেন কি তাদের ফেম, নেম, টাইটেল সবকিছুই জীবিত থাকতো। সেই জন্য জন ড্রাইডেন এখানে হিউম্যান বিইংস এর পরিবর্তে হিউম্যান থিংস ব্যবহার করেছেন। আর সাবজেক্ট টু টিকে একদিন মৃত্যু হবে। এন্ড হোয়েন ফট সামন্স, যখন ভাগ্য তাদের ডাকবে বা যমরাজ তাদের ডাকবে, মোনার্কস মাস্ট হবে। সে কোন রাজ্যের রাজা হওয়া সত্ত্বেও, এখানে মোনার্ক মিনস কিংস, অর্থাৎ কোন রাজ্যের রাজা হওয়া সত্ত্বেও তাকেও কিন্তু মৃত্যুর হাতে নিজেকে সমর্পিত করতে হবে। বোঝা গেল? নেক্সট, দিস ফ্লেকনি ফাউন্ড। দেখো, দিস ফ্লেকনি ফাউন্ড মিনস, এখানে ফ্লেকনি ওয়াজ অ্যান আইরিশ ক্যাথলিক প্রিস্ট। হি ওয়াজ ভেরি পোর ভার্সিফায়ার। হি ওয়াজ নোন ফর হিজ ডালনেস। ফ্লেকনি, দিস ফ্লেকনি ফাউন্ড কি দেখেছিল? হু লাইক অগাস্টাস। ফ্লেকনি নিজেকে অগাস্টাসের সাথে তুলনা করে। ইয়ং ওয়াজ কল্ড টু এম্পায়ার। অগাস্টাস কে ছিল? যে যুবক বয়সে, ওয়াজ কল্ড টু এম্পায়ার, যে রাজ্যের রাজা ছিল। এন্ড হ্যাড গভর্নড লং, এবং দীর্ঘদিন ধরে তার রাজ্যটাকে সে শাসন করেছে। কে করেছে? অগাস্টাস। অগাস্টাসের রেফারেন্স আমরা একটু পরেই আসছি, এটা একটু দেখে নি। ইন প্রোজ এন্ড ভার্স ওয়াজ ওন্ড উইদাউট ডিসপিউট। প্রোজ মিনস অল রাইটিং হুইচ ইজ আদার দেন পলিটিক্যাল, সমস্ত রাইটিং গুলো। ইন প্রোজ এন্ড ভার্স মিনস পোয়েট্রি, এবং তার কবিতাগুলো। ওয়াজ ওন্ড, দ্যাট মিনস ফ্লেকনি ওয়াজ অ্যাডমিটেড টু বি, অর্থাৎ ফ্লেকনির যে সমস্ত লেখাগুলো ছিল ওয়াজ ওন্ড উইদাউট ডিসপিউট। ডিসপিউট মিনস ডাউট, উইদাউট ডিসপিউট মিনস আনডাউটেডলি, নিঃসন্দেহে। সেগুলো কি ছিল? থ্রু দ্য অল দ্য রিলেমস অফ ননসেন্স অ্যাবসলিউট। অল দ্য রিলেমস অফ ননসেন্স মিনস অ্যামং অল দ্য পারসনস হু ল্যাকড উইট এন্ড সেন্স ইন দ্য ডোমেন অফ ডালনেস। অর্থাৎ যে বোকারা বা যে বোকাদের রাজ্যের রাজা ছিল। অ্যাবসলিউট মিনস এ ডেসপোয়েটিক কিং, অর্থাৎ যে সমস্ত বোকারা ছিল, যে সমস্ত ননসেন্সরা ছিল, যে সমস্ত গাধারা ছিল, সেই গাধার রাজ্যের রাজা কে ছিল? ফ্লেকনি। এবং তার সমস্ত প্রোজ এন্ড ভার্স গুলো কি ছিল? উইদাউট ডিসপিউট, মানে নিঃসন্দেহ ভাবে বা আনডাউটেডলি। সেগুলো কি ছিল? একদম বোকা বোকা টাইপেরই ছিল। এখন অগাস্টাস কে ছিল? দেখো, এটা মনে রাখতে হবে। অগাস্টাস এই রেফারেন্সটা পরীক্ষায় দিয়ে দেয় অনেক সময়। অগাস্টাস ওয়াজ বর্ন অন সেপ্টেম্বর 23, 63 বিসি, অর্থাৎ অগাস্টাস জন্মগ্রহণ করেছিলেন 63 বিসির, অর্থাৎ বিফোর ক্রাইস্ট 63 বিসির 23 সেপ্টেম্বর। হি ওয়াজ দ্য নেফিউ অফ জুলিয়াস সিজার এন্ড ওয়াজ অ্যাডাপ্টেড বাই হিম, অর্থাৎ অগাস্টাস ছিলেন জুলিয়াস সিজারের নেফিউ। আফটার জুলিয়াস সিজার ডেথ, জুলিয়াস সিজার মারা যাওয়ার পর অগাস্টাস, যার অ্যাকচুয়াল নাম ছিল অ্যান্টনি এন্ড লেপিডাস, ওয়াজ ফর্মড। অর্থাৎ জুলিয়াস সিজার মারা যাওয়ার পর অগাস্টাস রাজ্যের রাজা হয়েছিল। এখানে ড্রাইডেন ম্যাকফ্লেকনিকে কম্পেয়ার করেছে কার সাথে? অগাস্টাসের সাথে। কেন কি অগাস্টাস তার ইয়ং থেকে দীর্ঘদিন ধরে তার রাজ্যকে শাসন করেছিল। ঠিক তদ্রূপ শ্যাডোয়েল কি করেছিল? সে যে গাধার রাজ্যের রাজা ছিল বা সেই যে বোকাদের রাজ্যের রাজা ছিল, সেই রাজ্যকে শাসন করেছিল দীর্ঘদিন ধরে। তাহলে এখানে অগাস্টাসের সাথে তুলনা করা হয়েছে কাকে? ম্যাকফ্লেকনিকে। কেন কি এদিক থেকে তুলনা করা হয়েছে? এটা ভেবে নিও না যে অগাস্টাস ম্যাকফ্লেকনির মতো বুদ্ধ ছিল, ডাল ছিল, ননসেন্স ছিল, সেটা কিন্তু নয়। অগাস্টাস ইয়ং থেকে যেমন দীর্ঘদিন ধরে তার রাজ্যকে শাসন করেছিল, ঠিক পাশাপাশি ফ্লেকনি তার সে যে বোকাদের রাজ্যের রাজা ছিল তার সেই বোকার রাজ্যকে দীর্ঘদিন ধরে শাসন করেছিল, যেমন অগাস্টাস শাসন করেছিল তার রাজ্য। ক্লিয়ার? তাহলে 1 থেকে 6 লাইন আমরা কি পেলাম? ফ্লেকনি হু ওয়াজ লাইক অগাস্টাস সিজার ওয়াজ কল্ড টু গভর্ন দ্য কিংডম অফ ননসেন্স এট অ্যান আর্লি এজ। ফ্লেকনি তার প্রথম বয়স থেকেই অগাস্টাসের মতন তার কিংডমকে শাসন করেছিল। কিরকম কিংডম? কিংডম অফ ননসেন্স, অর্থাৎ বোকার রাজ্যকে সে শাসন করতো। অর্থাৎ বোকার রাজ্যের রাজা ছিল বোকা ফ্লেকনি, the dullest Fleckney, who had done his duty so well that he was regarded by all as the sole emperor of his kingdom. অর্থাৎ কিংডম মিন্স ননসেন্স, অর্থাৎ ফ্লেকনিকে মানা হতো কি? তার যে কিংডম ছিল, ননসেন্সদের কিংডম ছিল, সেই রাজ্যের রাজা মানা হতো। ফাউন্ড ইন হিজ ওল্ড এজ, তার যখন বয়স হয়ে যায়, that everything was subjected to decay, তখন সে ভাবে তাহলে পৃথিবীতে সবকিছু তো ধ্বংস হয়ে যাবে, আমি একদিন ধ্বংস হয়ে যাব। and that even kings have to obey when fate calls upon him, এবং সমস্ত রাজাকে আত্মসমর্পণ করতে হবে কার কাছে? যমরাজের কাছে বা মৃত্যুর কাছে। এটা রিয়েলাইজ করছে কে? রিয়েলাইজ করছে ফ্লেকনি, রিয়েলাইজ করছে। এখানে এখনো কিন্তু ম্যাক ফ্লেকনির কথা আসেনি। দ্যাট মিন্স এখানে ফ্লেকনি মিন্স আমি আগেই বলেছিলাম রিচার্ড ফ্লেকনি।
দিস এজেড প্রিন্স, এই বুড়া রাজা, নাও ফ্লারিশিং ইন পিস। ফ্লারিশিং ইন পিস মিন্স ফ্লেকনি ওয়াজ প্রসপারাস এন্ড এট পিস। ফ্লেকনি ছিল কিন্তু খুবই প্রসপারাস অর্থাৎ ধনী এবং খুব শান্তিতে থাকতো। কেন? and blessed with issue of a large increase, কেন কি ফ্লেকনি was very lucky in having many children in dull poets and writers of his age। কেন কি ফ্লেকনির অনেক ছেলে মেয়ে ছিল, অনেক ছেলেপুলে ছিল, many children in dull poets and writers of his age, তার টাইমে অনেক বোকা বোকা লেখক কবি ছিল। সেই জন্য বলা হচ্ছে যে তার রাজ্যের যে সমস্ত প্রজারা ছিল তারা সব ননসেন্স ছিল এবং সেই ননসেন্সদের মধ্যে বা তার ছেলে মেয়েদের মধ্যে অনেকেই বোকা বোকা কবি এবং রাইটার ছিল। বুঝে গেল? তো সেই জন্যই বলা হচ্ছে নাও ফ্লারিশিং ইন পিস, মানে উনি নিশ্চিন্তে থাকতেন এবং খুব প্রসপারাস ছিলেন। কেন নিশ্চিন্তে থাকতেন? যে উনি যেরকম গাধা, উনি যেরকম গরু, উনি যেরকম বুদ্ধু, ঠিক ওনার মতনই অনেক বুদ্ধু ওনার রাজ্যে আছে, ইভেন ওনার যারা ছেলে বলে তারাও আছে। তো সেই আগেকার দিনের নিয়ম ছিল যে রাজার ছেলে রাজা হবে। ঠিক যেহেতু উনি কিং অফ দ্য কিংডম অফ ননসেন্স, উনি যেহেতু বোকার রাজ্যের রাজা ছিলেন, তাহলে উনি ভাবতেন যে আমার যে ছেলেরা আছে তার মধ্যে সবচেয়ে বড় বোকাকে, যে আমার রাজ্যের উত্তরসূরি হিসেবে আমি যাকে বেছে নিতে পারবো। এরপরেই আসবো হয়তো আমরা ম্যাক্স ফ্লেকনির কথাতে। এতক্ষণ আমরা ফ্লেকনির কথাতে ছিলাম, অর্থাৎ দ্যাট মিন্স রিচার্ড ফ্লেকনি। worn out with business, that means ফ্লেকনি was tired to governing his estate of dullness so long। এরপরে ফ্লেকনি উনি ক্লান্ত হয়ে পড়েছেন। কেন? to governing his estate of dullness, ওর যে বোকার রাজত্ব সেটা উনি দীর্ঘদিন ধরে শাসন করেছেন, তাই উনি এখন ক্লান্ত হয়ে পড়েছেন। and at last debate, অবশেষে উনি ভাবছেন, আলোচনা করছেন, কনসিডার করছেন। ডিবেট মিন্স ডিসকাস করছেন কি? টু দ্য সেটেল দ্য সাকসেশন অফ দ্য স্টেট, যে আমার রাজ্যের, আমার এই বোকার রাজ্যের কাকে রাজা করব আমার ছেলে মেয়েদের মধ্যে। উনি এবার এটা নিয়ে খুব চিন্তিত আছেন। নেক্সট, বিং পন্ডারিং মিন্স থিংকিং বা কনসিডারিং, ভেবে, এইসব কথা ভেবে। হুইচ অফ অল হিজ সন্স ওয়াজ ফিট, উনি কি ভাবছেন যে আমার এই ছেলেগুলোর মধ্যে সবচেয়ে ফিট কে? টু রিগেন and wake immortal warrior with wit, to regain, যে শাসন করতে পারবে, and wake immortal warrior means to carry on an endless campaign against, এবং যার বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না, যে সবচেয়ে বোকা থাকবে সে কে? উইট, উইজডম এন্ড সায়েন্সের দিক থেকে যে সবচেয়ে বুদ্ধু, যার মাথায় কিচ্ছু নেই, তাহলে সে কে? উনি এরপর এই সমস্ত ভাবছেন যে আমার যে সমস্ত ছেলে পুলে আছে তাদের মধ্যে সবচেয়ে বোকা বা বুদ্ধু কে? যার কোনো ক্ষমতা থাকবে না, যার কোনো উইজডম থাকবে না, যার কোনো সেন্স থাকবে না, এবং যার বিরুদ্ধে কোনো কেউ কমপ্লেন বা যার বিরুদ্ধে কোনো কেউ কমপ্লেন করবে না, যার ফুলিশনেস নিয়ে কোনো কমপ্লেন থাকবে না, তাহলে সেরকম কে হতে পারে? উনি এই সমস্ত জিনিসগুলো ভেবে চলেছেন। কেন ভেবে চলেছেন? যদি আমরা একটু পেছনে পিছিয়ে যাই, তো যে ফ্লেকনি ছিলেন উনি তার রাজত্ব দীর্ঘদিন ধরে অগাস্টাসের মতন শাসন করে উনি ক্লান্ত হয়ে পড়েছেন। এরপরে উনি ভাবছেন যে আমার এই রাজত্ব আমার কোনো উত্তরসূরির হাতে সঁপে দিতে হবে। তাহলে আমার যে ছেলেপুলে আছে তাদের মধ্যে সবচেয়ে উপযুক্ত বোকা কে, যাকে আমি আমার এই কিংডম নিশ্চিন্তে দিতে পারবো, শান্তিতে দিতে পারবো এবং আমি দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো, যার এগেইনস্টে আমার যে সমস্ত ননসেন্স প্রজারা আছে কোনোদিন কমপ্লেন করবে না। নেক্সট, ক্রাই ইট ইজ রিজলভড ফর নেচার প্লেজ দ্যাট হি শুড অনলি রুল হু মোস্ট রিজেম্বলস মি। এরপর উনি বলছেন ক্রাইড, উনি বলছেন ইটস রিজলভড মিন্স উনি মনস্থির করেই ফেলেছেন, ডিটারমাইন্ড ফর ন্যাচারাল প্লেজ অ্যাকর্ডিং টু দ্য ল অফ নেচার, অর্থাৎ রাজার ছেলে রাজা হবে। দ্যাট হি শুড অনলি রুল হু মোস্ট রিজেম্বলস মি, আমার মতো বোকা, অর্থাৎ রিজেম্বলস মিন্স লুকস লাইক, আমার মতো বোকা কে, যাকে আমি আমার রাজত্ব দিতে পারবো। কেন দিতে পারবো? এটা তো একটা ন্যাচারাল প্লিটস, দ্যাট মিন্স ন্যাচারাল ল। কিরকম ল? যে রাজার ছেলেই রাজা হবে। তাহলে আমার যে ছেলেরা আছে তার মধ্যে সবচেয়ে মোস্ট বুদ্ধু, মোস্ট ফুলিশ, মোস্ট ডাল ছেলেকে, যাকে আমি আমার রাজত্ব দিতে পারবো। তারপরেই দেখো উনি বলছেন স্যাডোয়েল অ্যালন মাই পারফেক্ট ইমেজ বিয়ার। ইয়েস, একমাত্র স্যাডোয়েলই আমার সুযোগ্য উপযুক্ত পুত্র, পারফেক্ট ইমেজ, অর্থাৎ আমি যেমন বোকা আমার স্যাডোয়েল আমার থেকেও বড় বোকা, এবং সেই একমাত্র পারবে আমার এই কিংডম অফ ননসেন্স কে শাসন করতে। কেন কি? পারফেক্ট ইমেজ বিয়ার্স, আমার যেটা ইমেজ, আমার যে ফুলিশনেস, আমার যে ডালনেস, সেটা তার মধ্যে আমি দেখতে পাই। ম্যাচিওর ইন ডালনেস, এবং ডালনেসের যে ম্যাচিউরিটি, একবার কল্পনা করো ডালনেসের যে ম্যাচিউরিটি সেটা তার মধ্যে আছে কখন থেকে? ফ্রম হিজ টেন্ডার ইয়ার্স, অর্থাৎ একবারে চাইল্ডহুড থেকে। স্যাডোয়েল কে ছিল? স্যাডোয়েল ওয়াজ এ কন্টেম্পোরারি অফ ড্রাইডেন। আমি আগে ইন্ট্রোডাকশনে বলে দিয়েছি স্যাডোয়েল ছিল ড্রাইডেনের একজন সমসাময়িক লেখক। হি রিডিকিউলড ড্রাইডেন এন্ড হিজ পোয়েম দ্য মেডেল ইন হিজ স্যাটায়ার দ্য মেডেল অফ জন বেজ। হি রিডিকিউলড ড্রাইডেন, আগে এর ইন্ট্রোডাকশনে বলেছি যে ড্রাইডেনকে উনি স্যাটায়ার করেছিলেন তার কবিতাতে দ্য মেডেল অফ জন বেজ। ইন অর্ডার টু টেক রিভেঞ্জ স্যাডোয়েলের উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য ড্রাইডেন depicts him as the son and successor of Fleckney, the dullest poet of the day। আর সেই কারণে ড্রাইডেন ডেপিক্ট করেছেন কাকে? না হিম, এখানে স্যাডোয়েলকে, as the son and successor, ছেলে এবং তার উত্তরসূরি হিসাবে ফ্লেকনি। ফ্লেকনি কে ছিল? ফ্লেকনি ছিল
সেই বোকাদের রাজ্যের রাজা। ম্যাচিওর ডালনেস মিন্স কনফাইন্ড ইন স্টুপিডিটি অ্যান্ড ল্যাক অফ উইট, যার মধ্যে কোনো উইট নেই, যার মধ্যে পুরোপুরি স্টুপিডিটিতে ভর্তি, একদম বারুদের মতন থেসে ভরে দেওয়া আছে, স্টুপিডিটি, ডালনেস। টেন্ডার ইয়ার্স মিন্স চাইল্ডহুড, অর্থাৎ চাইল্ডহুড থেকেই তার মধ্যে একটা ডালনেস ব্যাপার আছে। এবং আমি মনে করি আমার যে সমস্ত ছেলেরা আছে তার মধ্যে স্যাডোয়েল হচ্ছে সবচেয়ে উপযুক্ত আমার পুত্র, যাকে আমি আমার রাজত্ব দিয়ে, যার হাতে আমি আমার রাজত্ব সঁপে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারি। তাহলে বোঝা গেল ফ্লেগনি তার রাজ্যের রাজা হিসাবে তার ছেলেদের মধ্যে উপযুক্ত ছেলে স্যাডোয়েলকে বেছে নিলেন। নেক্সট, স্যাডোয়েল অ্যালন অফ মাই সন ইজ হি who stands confirmed in full stupidity. স্যাডোয়েলই একমাত্র ছেলে, স্যাডোয়েল অ্যালন অফ মাই সন, স্যাডোয়েলই আমার ছেলেদের মধ্যে একমাত্র উপযুক্ত ছেলে who stands confirmed in full stupidity, যার মধ্যে পুরোটাই বোকা কীর্তিতে ভর্তি, অর্থাৎ যে পুরোটাই বোকা। আমার যত ছেলে আছে তার মধ্যে স্যাডোয়েলই একমাত্র উপযুক্ত। The rest to some faint meaning make pretense. That means the rest means the remaining son of Flegny or dull writers. ফ্লেগনি রাজত্বকালে সমস্ত যারা ডাল রাইটার ছিল তাদের মধ্যে বা তার যে ছেলেরা ছিল তাদের মধ্যে স্যাডোয়েলই একমাত্র উপযুক্ত। রেস্ট টু সাম faint, faint means slight, meaning make pretense. That means other dull writers make a false show of wit by alluding to some dim and vague sense in their works off and on. যে স্যাডোয়েল তার নিজের বোকাকিত্বকে যতটা প্রকাশ করতে পেরেছে অন্যান্য যে সমস্ত বোকা রাইটাররা ছিল তারা ততটা পারেনি। Deviates, turn aside, but Shadwell never deviates into sense. কিন্তু স্যাডোয়েল কি করেছে? never deviates, উনি কখনো সরে যাননি। turn aside, উনি সরে যাননি into sense. That means স্যাডোয়েল যে বোকাকিত্বের অধিকারী, যে ফুলিশনেসের অধিকারী, যে ডালনেসের অধিকারী, তার সেই রাস্তা থেকে কখনো স্যাডোয়েল সরে যায়নি, বরং তার ডালনেস এবং তার ফুলিশনেসকে সে আরো প্রসপারাস করেছে। যাকে নেভার ডিফিটেড ফ্রম দ্য এনি পাথ অফ ননসেন্স এন্ড ডালনেস, যে স্যাডোয়েলকে কখনোই তাকে পরাজিত করতে পারেনি যে কেউ, প্রত্যেকে ফ্রম ননসেন্স এন্ড ডালনেসের স্টেট থেকে। তো উনি বলছেন যে স্যাডোয়েলই একমাত্র আমার উপযুক্ত পুত্র বা উপযুক্ত ছেলে, যাকে আমি আমার রাজ্যের রাজত্বকে সঁপে দিতে পারি বা যার হাতে আমি আমার রাজত্বকে সঁপে দিতে পারি। কেন কি স্যাডোয়েল কখনো তার সেই ফুলিশনেস এবং ননসেন্সের পাথ থেকে বিতাড়িত বা সরে যায়নি। বোঝা গেল? আই থিঙ্ক এই পর্যন্ত যতটা পড়া হলো তোমার কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। এরপর থেকে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।